হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরলেন। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে বললেন, জীবন খুব ছোট। এই ছোট জীবন অনেক ঘটনা ঘটে। যে ভালো তার সঙ্গে সে শুধু ভালোই হবে তা কিন্তু ঠিক না, উচিতও হয় না। ভালো খারাপ মিলেই জীবন, তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখেই ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি। ভালোটা ভাববি, শুধুমাত্র কয়েকজনের কথায় কি আসে যায়, পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে তোর মধ্যে কত গুণ আছে। তারা তোর কত গুণগান গেয়েছে। তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দল তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল। সবার অগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেনি। কোলাহল কোনো কিছুই সমাধান নয়। এখন যারা নিন্দা করল তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে, সেই সঙ্গে আমলনামা পাপের সংখ্যা বাড়িয়েছে। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাত দুটোতেই হবে। একদিন এদের শাস্তি হবেই, এই কথাটা ভেবে খুশি হ। ভুলে যা বাকি জীবন পড়ে রয়েছে, তা নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো অমানুষদের জন্য না। পদ্মজা হু হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি জাদুকর আম্মা, তুমি জাদু জানো। কথা কও না, একটু পরে মাহাবো, দেরি আছে। পদ্মজা হেমলতার পিঠে হাত বুলিয়ে দিলেন। মুর্শিদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলেও হেমলতার ইশারায় চুপ করিয়ে দেন। পাশেই বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরে রোদ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মুর্শিদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটো ছলছল করে ওঠে। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেলেন। জীবনের নীলাখেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না থামার লক্ষণ নেই। হেমলতা ছদ্ম গভীরজ্জে সহিত বললেন, এত কাঁদলে কিন্তু মারব। আকাশ জুড়ে তারার মেলা, জানালা গলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। বারান্দায় ঘরে উপর হয়ে শুয়ে আছে সে। বুকটা কেমন কেমন করছে, কাঁপছে অনবরত। হেমলতার উপস্থিত টের পেয়ে দ্রুত উঠে বসলেন। হেমলতা পদ্মজার দিকে মুহূর্তকাল তাকিয়ে রইলেন। ঘুম আসছে না জানতে চাইলেন তিনি। পদ্মজা মাথা দুই পাশে নাড়ালো। হেমলতা আর কিছু বললেন না। নীরবতা কাটিয়ে বলল, মেজো আপার বিয়ের তারিখ পড়েছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। বিছানার ওপর পাশে বসে ইশারায় পদ্মজাকে কোলে শুতে বললেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন। বললেন, জানি না কোনো মা তার মেয়ের সঙ্গে নিজের বিয়ের গল্প করেছে কি না, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সাই দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য নিজের অতীতে নিয়ে যান। সেদিন রাতে আব্বা এসেছিল। 3 বার পর আমার বিয়ে হয়। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট হয়েছিল। আমি আরও পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই, জ্ঞানও যথেষ্ট কম, রাগ চটা রোগ। এসব তথ্য জেনে রাগ কিংবা মন খারাপ কিছুই হয়নি। ভয় হয়েছিল না জানি কেমন হবে সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো। তোর আব্বাকে তখন আমি দেখিনি। বিয়ের দিন আয়নায় প্রথম দেখি। কালো একটা মুখ, চোখ দুটো গভীর। কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখেই মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল।
বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে। রাগচটুক একজন হিন্দু দিদি বলেছিল, সাক্ষাৎ রাম সীতা। আটপাড়ায় যদি একজন 6 ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোর আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো। অশিক্ষিত ভেবে নাক কুচিয়েছিলাম। আমি তোর আব্বার জন্য দিনকে রাত আর রাতকে দিন মানতে রাজি ছিলাম। তোর আব্বার প্রতি এতটাই ভালোবাসার সৃষ্টি হয়েছিল, যদি ছুরি দিয়ে রক্তের আবেদন করতাম আমি আমার বুকে পেতে দিতাম। পদ্মজা মাঝপথে আটকে গিয়ে বলল, তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি। হেমলতার হাসি উজ্জ্বল মুখটার সঙ্গে নিভে গেল। অপ্রিভ হয়ে উঠলেন তিনি। এলোমেলো দৃষ্টিতে তুহুরের দিকে তাকিয়ে বললেন, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইল। হেমলতাও নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ বসে বিড়ি ফুঁকেছিলেন। হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুচড়ে দেয়। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার দিকে। চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে, ওখানে দক্ষিণা হাওয়ার তীব্রতা খুব। সেখানেই এসে দাঁড়ান। ফেলে আসা জীবনের প্রতিটা পদক্ষেপ চোখ বুজে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজা নিশ্চুপ হয়ে গেল। এক মুহূর্ত স্থির থেকে হেমলতা বললেন, পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম। মেয়েটা এত দুর্বল কী করে হলো? পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করলো, আমি আছি আম্মা, সামলে নিব। ঘরে যা, রাত হয়েছে অনেক। পদ্মজা উঠে বসলো। ওনাটা ভালো করে টেনে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানা শেষ প্রান্ত থেকে বালিশ টেনে নিতে গিয়ে বালিশের তলায় ভাঁজ করা দুটো চিঠি দেখতে পেলেন। তিনি হাত বাড়িয়ে চিঠি দুটো নিয়ে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্মজা, এগুলো কি? পদ্মজা ফিরে তাকালো। হেমলতার হাতে লিখনের চিঠি দুটো দেখে সর্বাঙ্গী বৈদ্যুতের মতো একটা ছটিয়ে পড়ে শরীর কাঁপানোর দিন। মাটি যেন টেনে ধরল দুপা। হেমলতার প্রথম চিঠির ভাঁজটা খুলে প্রথম লাইন পড়ে বেশ অবাক হন। পদ্মজার দিকেই একবার চকিতে তাকান। এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করলেন। পড়া শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ। ভয়ে পদ্মজার দুই চোখ জ্বলছে। মাথা নত করে দাঁড়িয়ে আছে সে। হেমলতা ধীর পায়ে হেঁটে পদ্মজার কাছে এসে দাঁড়ান। দুই ভ্রু প্রসারিত করে শান্ত অথচ ধারালো কণ্ঠে বললেন, এসব কবে হয়েছে? আমাকে জানাসনি কেন? পদ্মজা বলল, যখন ওনারা শুটিং করতে আসেন ওর মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাবে, কিন্তু কিছুই হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে যাতে অজ্ঞান হয়ে পড়ে যায়, তাহলে এই লজ্জা থেকে বেঁচে যাবে। হেমলতা পদ্মজাকে পরখ করলেন। পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁপছে, বারবার কামড়াচ্ছে নিজের ঠোঁট। পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল, তুমি যা বলবে তাই হবে আম্মা, আমার উপর রাগ করো না। আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথাটাও উপরের সূর্যে উঠেছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতি তোড়জোড় চলছে। সবাই ঘেমে একাকার, বাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত। মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরছেন সূর্য ওঠার মাথায়। লাহারি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে। সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি সিদ্ধ চালের ভাত করা হয়েছে। সেই সঙ্গে রাজহাঁস আর দেশি মুরগি। বাড়ি জুড়ে রমরমা ব্যাপার। একদিন আগের ঘটনা ধামাচাপা পড়েছে 95 ভাগ। ছোট ছোট দারিদ্র ছেলে মেয়েগুলো খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসে মোড়ল বাড়ি। সবার মধ্যেই নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণায় এখনও সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না। চিত হয়ে শুয়ে আছে ঘরে। মঞ্জুয়ার আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল পদ্মজা। হেমলতা থমকে গিয়ে ঘরে পাঠিয়ে দেন। পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে। পূর্ণার দুই চোখ জলে যেন নদী হয়ে গেছে। পদ্মজার বিছানার ওপার
পা তুলে বসে। বোনের উপস্থিত টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল পূর্ণা। পদ্মজার কণ্ঠ খাটনে ভেবে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর। পদ্মজা অভিজ্ঞতার স্বরে বলল, দেখো পূর্ণা, এসব মনে রাখলে তোরই ক্ষতি। দেখছিস না আমি অল্প সময়ের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্নাবান্না করছি। তুইও ভুলে যা। তোর বন্ধুরা আসছে, তুই নাকি তাদের ধমক দিয়েছিস। এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মজার দিকে তাকালো, দৃষ্টি ভীষণ শীতল। পদ্মজাকে বলল, সত্যি ভুলতে পেরেছিস আপা? পদ্মজার সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। তোর মতো চোখের জল অপত্রে ঢালছি না। পূর্ণা উঠে বসে একটা বালির বুকে জড়িয়ে ধরে দশরাভাবে বলল, তুমি আমাকে শান্ত করো আপা, আমি খুব দুর্বল, ভুলতে পারছি না। পদ্মজা আর কথা বাড়ালো না। পূর্ণার গা ঘেঁষে বসিয়ে ফিসফিসিয়ে বলল, গতকাল রাতে কি হয়েছে জানিস? কি হয়েছে? পদ্মজা চারদিকে চোখ বুলে বলল, তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মা হাতে পড়েছে। পূর্ণা আটকে উঠে বলল, সে কি? কখন? কিভাবে? আর বলিস না, যেদিন তুই নানা বাড়ি ছিলি তখন চিঠি দুইটা বের করেছিলাম, বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দিই। আর মনে নেই, এরপরে অঘটন ঘটে। এরপর দিন বিচার বসলো। চিঠির কথা ভুলেই গেলাম, বারান্দায় ঘরে ছিলাম রাতে, তবুও মনে পড়েনি। আর আম্মা পেয়ে গেল। উত্তেজনার ভয়ে পূর্ণার গলা শুকিয়ে যাচ্ছে। প্রশ্ন করলো, আম্মা কিছু বলেছে? পদ্মজার ঠোঁট দুটো উল্টে কী যেন ভাবে, এরপর ব্যথিত স্বরে বলল, তেমন কিছুই না, এর জন্য আরও ভয় হচ্ছে। কিছুই না? কখন হলো এসব? জিজ্ঞেস করেছে। আমি বললাম, তুমি যা বলবে তাই হবে। এরপরে আম্মাও অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, ঘুমিয়ে গিয়ে। শেষে দুই বোন একসঙ্গে চিন্তায় পড়ে গেল। কপাল ভাঁজ করে কিছু ভাবতে শুরু করলো। পূর্ণা বলল, আম্মা তোমার মুখ থেকে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না। পদ্মজয়কে অন্যমনস্ক হয়ে বলল, মনে হয়? পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল, লিখন ভাই এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে, তবু তুমি ভালোবাসোনি আপা? লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে করে পড়তে। বিয়ে করতে কী সমস্যা? আম্মা দিলে তো করবই, সমস্যা নেই। তোমার এই ন্যাকার কথা আমার ভালো লাগছে না আপা। পূর্ণা রেগে কথা বলে পদ্মজা হেসে ফেলল। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল, গতকাল রাতে আম্মা আব্বাকে কতটা ভালোবেসে আমাকে বলেছে। প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল। আব্বার যখন আম্মা দিনকে রাত আর রাতকে দিন মানতে রাজি ছিল, এতটা ভালোবাসতো। আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য। প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম, সব কিছু নতুন ছিল, তাই একটা ঘরে গিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম। আমার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি, সবটা মোহ ছিল, দূরে যেতে উবে গেছে। তবে উনি খুব অসাধারণ একজন মানুষ। আম্মা ওনার হাতে আমাকে তুলে দিয়ে কোনো ভুল হবে না, কিন্তু এটা একটা কল্পনা অতীত। উপস্থিতি পাল্টে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল, তোমার কি কালা চাঁদরে দেখলে আপন আপন লাগে? পদ্মজার চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, কালা চাঁদকে? পূর্ণা মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। তারপর গলা উঁচিয়ে বলল, আমিও কালা, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। পদ্মজার এক হাতে কপাল চাপটে বলে, এখনও লিখন ভাই? যা, তোর সঙ্গে তোর নায়কের বিয়ে দিয়ে দেব। এখন আয়, ঘর থেকে বের হ। মুক্তা, সোনামণি, রোজিনা এসেছে, তোর সঙ্গে কথা বলবে। আয় বলছি, আয়। পূর্ণাকে টেনে নিয়ে বন্ধুদের মাঝে বসিয়ে দিল পদ্মজা। ঘরে এসে আয়নায় নিজেকে দেখে থমকে দাঁড়ালো। ছুঁয়ে দেখল গালের দাগটা। সে কি সত্যি নির্মম নিষ্ঠুর মুহূর্তটা সহ্য করে নিয়েছিল? না, করেনি। বুকের ভেতরটা খুব জ্বলে। এই অপমান মেনে নিতে গিয়ে প্রতিটা মুহূর্তে মরে যাচ্ছে সে, কিন্তু আম্মা বা পূর্ণাকে সেটা বুঝতে দেওয়া যাবে না।
পদ্মজা দ্রুত চোখের জল মুছে একা হাসার চেষ্টা করলো। সূর্য মামার রাগ কমেছে, তাই মোড়ল বাড়ির মাথার উপর থেকে সরে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদরঘর ভর্তি মানুষ। হাওলাদার বাড়ির মহিলারা এসেছে, যদিও তাদের আরও আগে আসার কথা ছিল, নানার কারণে তারিখ পিছিয়ে দিতে হয়েছে। হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে, আবার দেখার সুযোগ। হাওলাতে দল বেঁধে মানুষ এসেছে। লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলঙ্কার ঝলমল করে। মগা মদনসহ আরও দুজন ভৃত্য মোড়ল বাড়ির গেটে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি। পূর্ণা পেমা ছোট হয়েও পড়েছে, পদ্মজা কখনো ইচ্ছে করেনি। তাই সে হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে। শাড়ি পরানোর শেষে চোখে কাজল এঁকে দেন হেমলতা। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না। মাথার মাঝ বরাবর সিথি করে চুল খোপা করতেই পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালাও। হেমলতা মৃদু ধমকের স্বরে বললেন, এতক্ষণ লাগলো? হেমলতার কথা বোধ হয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল, আল্লাহ, আপাকে কি সুন্দর লাগছে। পদ্মজা লজ্জা পেল, চোখে মুখে ছড়িয়ে পড়ল লাল আভা। হেমলতা পদ্মজার খোপা ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন, শুধু রূপের চারদিকে আলোকিত করলে হবে না, গুণেও তেমন হতে হবে। পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ালো। তখন হুড়মুড়িয়ে যখন উপস্থিত হয় লাবণ্য, দৌড়ে এসে পদ্মজাকে ডাপটে ধরল। এক নিঃশ্বাসে বলে ওঠে, আল্লাহ, পদ্ম তুই আমার ভাবি হবি? আমার বিশ্বাসই হইতাছে না, মনে হইতাছে স্বপ্ন দেখতাছি। ইয়া মাবুদ, শাড়িতে তোরে পরি লাগতাছে। তোর রূপ দেখে বাড়ির সবাই অজ্ঞান হয়ে যাবে দেখিস। পদ্মজা কি বলবে ভেবে পাচ্ছে না, শুধু হাসলো। হেমলতা পদ্মজার মাথার ঘোমটা টেনে দিয়ে লাবণ্যকে বলল, তোমার সইকে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করল, আম্মা তুমিও এসো। হেমলতা হেসে পদ্মজার মাথায় এক হাত রেখে বললেন, কয়দিন পর থেকেই এরাই তোর আপন মা হয়ে পাশে থাকবেন। পদ্মজার চোখে দুটি সচল হয়ে ওঠে। ছলছল চোখে নিয়ে সে তাকিয়ে রইল মায়ের দিকে। পদ্মজাকে নতুন বউ রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে। 2 মাস আগে হলেও তিনি 7 রাজার ধনের বিনিময়ে মেয়েটার বিয়ে দিয়ে দিতেন না। এই নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বললেন, আমি আসছি। লাবণ্য, যাও তো, নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজার বুক ধড়ফড় করছে। মায়ের যেন কি হয়েছে, সে পেছন ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে হেমলতা অন্যদিকে ঘুরে দাঁড়িয়েলেন। চোখ থেকে জল পড়িয়ে পড়লেন। তিনি দ্রুত তা মুছে ফেললেন। সদর ঘর কোলাহলময় ছিল। পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকিমা, ভাবি, আপারা, এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো। অলঙ্কারে জলজল করা 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজা চোখ নামিয়ে ফেলল। সবাই কৌতুকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজার মুখে দাঁড়িয়েছিল পদ্মজা। হবু বউকে দেখে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো এক মেয়ে এত সুন্দর মনে হতে পারে তার আগে কখনো অনুভব হয়নি আমিরের। আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশাল্লাহ, দিনের বেলা চাঁদ উঠেছে। লজ্জায় পদ্মজায় রগে রগে কাঁপন ধরে। এত লজ্জাহীন মানুষ কি করে হয়? আমিরের মা ফরিন ধমকের স্বরে বললেন, বাবু, এনে বয় আইয়া। আমির পদ্মজার উপর দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল। হেমলতার সদর ঘর প্রবেশ করতেই আমির ধর ফুরিয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করল। হবু শাশুড়ির প্রতি আমিরের এত দর দেখে ফারিনা খুব বিরক্ত হলেন। পাশ থেকে ফারিনার যা আমিনা ফিসফিসিয়ে বললেন, মেয়ের রূপ আগুনের হালকা,
বাবু এবার হাত ছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফারিন আর মগজ ধোলাই করতে পারল না। পদ্মজার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকে আমিরকে বলতেন, বাবু তোর জন্য চাঁদের লাহান বউ আনবো। সেই কথা রক্ষার পথে শুধু পদ্ম পছন্দ করেছে নতুন শাশুড়ির প্রতি আমিরের এত দরদ। কি দরকার ঝাঁপিয়ে পড়ে পা ধরে সালাম করার? আমির হেমলতার ভঙ্গিতে প্রশ্ন করলো, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে হেসে বললেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসলো। মজিদ মাতব্বর মুর্শিদের সঙ্গে বাইরে আলোচনা করছেন। তার কোনো পুরুষ আসেনি বাড়িতে, তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তে পদ্মজা সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষ গুণ, যার কোনো সীমা নেই। যার সঙ্গে পদ্মজার কথা বলেছে এগিয়ে এসে বালা নয়তো হার পরিয়ে দিচ্ছে।